সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করছি গাইবান্ধায় আগত অতিথিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান অতিথি আলাপন। আপনারা জানেন, অতিথি আলাপন অনুষ্ঠানে প্রত্যেকটি পর্বে আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন, যিনি গাইবান্ধার বাইরের মানুষ, বাইরে থেকে আসেন, এখানকার বিভিন্ন বিষয় সম্পর্কে বলেন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছেন সে বিষয়গুলো নিয়ে আমরা তার কাছে বিভিন্ন কথা শুনে থাকি। তো আমাদের মাঝে আজকের পর্বে অতিথি হিসেবে আছেন আবুল কালাম আজাদ, ডিরেক্টর, এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক। আমরা আজকের অতিথি মহোদয়ের কাছে তার এই গাইবান্ধার আসার যে গল্প এবং অন্যান্য যে কথাগুলো রয়েছে আমরা সেগুলো বিষয় সম্পর্কে শুনবো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আশা করছি আপনি ভালোই আছেন। আমরা শুরুতেই যদি একটু জানতে চাই, গাইবান্ধা তো উত্তরবঙ্গের একটি জেলা, রংপুর বিভাগের। তো এই গাইবান্ধার মধ্যে আপনার আসা, মানে এর আগে আসা হয়েছিল নাকি এবারই প্রথম আসা? এবারই প্রথম আসা। আমরা যদি স্যার একটু জানতে চাই আপনার মানে জেলার একটু ঠিকানা। জেলা হচ্ছে কুমিল্লা জেলা। নিশ্চয়ই তাহলে আপনি ঢাকাতেই থাকেন কাজের কারণে। তো এবারেই গাইবান্ধায় প্রথম। আমরা যদি একটু জানতে চাইছি, গাইবান্ধায় যে আসলেন, দেখলেন, আমরা এমনিতেই একটু জানি যে রংপুর বিভাগ অন্যান্য দিক থেকে একটু পিছিয়ে আছে। তো আপনার কাছে কি মনে হলো, আমরা গাইবান্ধা জেলার মধ্যে কেমন এখানকার মানুষের অর্থনৈতিক জীবন, রাস্তাঘাট বা অন্যান্য পরিবেশগত দিক কেমন মনে হলো আপনার কাছে? আচ্ছা, আমি জানি না আপনি দক্ষিণবঙ্গ কিংবা পূর্ববঙ্গে কতটুকু গেলেন। পূর্ববঙ্গ বলতে কুমিল্লা, চিটং, ওই সাইডটার কথা বলছি। জি স্যার। তো ওই সাইডটাতে আমি আমার ছোটকাল থেকে দেখে আসছি যে ওটা সবুজ। হ্যাঁ, আর অন্যদিকে পেপার পত্রিকায় পড়া যেটা নর্থ বেঙ্গল মানে হচ্ছে মঙ্গাপীড়িত একটা জেলায়। জি স্যার, একটু। কিন্তু আমি সত্যিকার অর্থে এবার খুবই অবাক হয়েছি যে আমি রংপুর হয়ে তারপর আপনাদের এখানে এসেছি। আমি দুইটা এনজিওর কার্যক্রম দেখার জন্য এসেছি এখানে, আরডিআরএস, আরেকটা হচ্ছে এসকেএস, আরডিআরএস বাংলাদেশ এবং এসকেএস ফাউন্ডেশনের। আমি সত্যি অভিভূত। আমি এক ফোঁটা জমি ফাঁকা দেখিনি। আচ্ছা। আমার কাছে যদি ভিডিও থাকতো আমি দেখাতে পারতাম যে চারিদিকে সবুজ, কোনো ক্ষেত খালি নেই। কে বলে মঙ্গাপীড়িত, বরং আমার চোখ জুড়িয়ে গেল যে এই দুই সাইডে আসার সময় যে সবুজটা আমি দেখেছি। ধান আছে, নয়তো ভুট্টা আছে। এখন ভুট্টার পরিমাণটা বেশি। হ্যাঁ, তো হয়তো ধান উঠে গেছে, আলুও উঠে গেছে। তো আমি মনে করি যে উত্তরবঙ্গ ঠিক আগের উত্তরবঙ্গ নাই, অনেক সুন্দর। রাস্তাঘাটের কথা যেহেতু বললেন, রাস্তাঘাটে আসার জায়গাটা খুবই চমৎকার। কোনো রকমের ঢাকায় যেহেতু থাকি, জ্যাম আমাদের নিত্যসঙ্গী, এখানে সেটা নেই বললেই চলে। রংপুর শহরে কিছুটা আছে, তো ওটা মেনে নেওয়ার মতো। বিভাগীয় শহরে একটু ব্যস্ততা থাকবে, বাট গাইবান্ধা চির সবুজ মনে হলো। আমার মনে হয় না যে উত্তরবঙ্গ মঙ্গাপীড়িত শব্দটা এখন শেষ। এবং এখানকার মানুষ, আমি আরো যে দুটা এনজিও দেখলাম যে এখানে যে কর্মকর্তারা ওনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিংবা আমাদের কাছ থেকে লোন নিয়ে সে তারা খামারিদের দিচ্ছেন, মানে তাদের যে ওই খামারদের পিছনে লেগে থাকা, তাদের যে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, এবং তারা এতটা সুন্দরভাবে পরিশ্রমের সাথে করেছেন, যার ফলে হয়তো যে এরকম আরও কিছু এনজিওরই ফলশ্রুতিতে এই সবুজের সমারোহ। সাথে তো সরকারি উদ্যোগ তো আছেই এবং বিভিন্ন উদ্যোগ আছে, কিন্তু আমি যতটুকু দেখলাম যেখানে অনেক মানুষের পরিশ্রম, এবং এখানকার মানুষগুলো কিন্তু খুব সহজ সরল এবং খুব কাজের ভিতরে কিন্তু মহিলাদের পার্টিসিপেশন অনেক। এটা আমরা অবশ্য বলতে পারি এবং চোখেও দেখি, যে কোনো কৃষি কাজের ক্ষেত্রেই বলি না কেন, নারীদের অংশগ্রহণ একদম আমরা চোখে পড়ার মতো। এবং মাঠে ঘাটে আগেরকার হয়তো সময় খুব একটা ছিল না, কিন্তু ইদানিং এটা খুব বেড়ে গেছে। নারীরা নিজেরাই এখন সবকিছু করতেছে, এমনকি এই যে ধান রোপণ পর্যন্ত এখন নারীরা সে কাজে। কালকে আমি আসার সময় সেটাই বলছিলাম আমার সঙ্গীকে, সফর সঙ্গীকে, ওই দেখো যে ওখানে কিন্তু ধান খেতে কাজ করতেছে। বিশেষ করে নিড়ানি দিচ্ছে। নিড়ানির কাজটা আমাদের এদিকে পুরুষের থেকে নারীরাই বেশি করে আর কি, এবং তারা মনোযোগ দিয়েও কিন্তু কাজটা করে। অবশ্যই। তো যেহেতু স্যার নারীদের কথাও উঠে আসলো, তো আমাদের আসলে এই যে কৃষির ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নে তো কৃষি একটা বড় সাপোর্ট একটা দিচ্ছে। তো নারীদের যে অংশগ্রহণটা আমরা নিশ্চিত করতে পারি, এবং সেই সঙ্গে আপনার কাছে যদি একটু পরামর্শ চাই যে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে এবং তাদের মজুরির যে বিষয়টা, এটা নিয়ে আপনার কোনো বলার আছে কিনা, তাদের এটা সঠিকভাবে দেওয়া দরকার কিনা? এটা তো ডেফিনেটলি বলার দরকার। এখন যেই জিনিসটা এটা হচ্ছে যে
ওনাদের এই বিষয়টা রাষ্ট্রীয়ভাবে জি। একটা স্বীকৃতির বিষয় আছে। আচ্ছা। এখন তারপরেও দেখেন যে এখন ক্ষেত্রে মানে আগের তুলনায় কিন্তু পরিবর্তন আসছে। হ্যাঁ, আর সব পরিবর্তন কিন্তু একসাথে হয় না, হুম। একটু ধীরে ধীরে আসতে হয়। আগে যেমন মহিলারা ছিলই না, হ্যাঁ, এখন আসছে। আসছে। এখন দেখেন আমি এসকেএসেও দেখলাম যে একজন মানে মানে ফিনান্সিয়াল সাইডটা দেখেন একজন মহিলা। মহিলা, জি জি। আগে কিন্তু এটা চিন্তা করা যেত না, হয়তো দেখা যেত যে অন্য কোনো সাইডে ছোটখাটো কাজ করতেছে, জি একেবারে টেকনিক্যাল একটা সাইড একজন মহিলা হ্যান্ডেল করতেছেন, এটা তো একটা অ্যাডভান্সমেন্ট। এই গ্রাজুয়েশনগুলো মানে এটা ধীরে ধীরে এটা চলে আসবে, জি। এবং মজুরি বিষয়টাও হয়তো সামনের দিকে আরো সুন্দর মতো হবে। স্যার, এই যে প্রথম আসলেন গাইবান্ধা এবং রংপুরে, যখন আসার প্ল্যান হচ্ছিল তখন আপনার অনুভূতিটা কেমন হচ্ছিল? যে না, নতুন একটা জায়গায় গেলে তো রংপুরে একটু এসেছিলাম আলাদা আমি আজ থেকে 13 বছর আগে। ও আচ্ছা, 13 বছর আগে একবার এসেছি। গাইবান্ধার বিষয়টা ঠিক গতকালকেই আমার হঠাৎ করেই একজন প্রশ্ন দিলেন যে গাইবান্ধাতে এমন একটু জায়গা আছে, আপনি যাবেন কিনা। আচ্ছা আচ্ছা। তো দেখলাম যে আমার প্রোগ্রামও শেষ, সময় যেহেতু আছে তো একটু ঘুরে আসলে পরে খারাপ হয় না। হ্যাঁ, তো সেই ইয়েতে আসা আপনাদের গাইবান্ধায়, আচ্ছা এবং জার্নিটা খুবই উপভোগ্য ছিল। এবং আশেপাশে বললাম তো যে সবুজ যা দেখেছি, আমি এটা মানুষকে বলতে পারবো যে কেউ ওই মঙ্গা শব্দটা ডিকশনারি থেকে বাদ দিয়ে বাদ দিতে হবে। এটা নর্থ বেঙ্গলের সাথে আর যায় না। জি। তো স্যার, আমরা অবশ্য আমরা যেটি জানি এসকেএসের যেটি কার্যক্রম, যে কৃষি ডিপার্টমেন্ট, আমরা এই সম্পর্কে একটা বিষয় জেনেছি। এবারই গাইবান্ধায় প্রথম যে বিটরুট নামে একটা আমাদের সবজি, এবং সেটি সবজি হিসেবে খাওয়া যায়, তরকারি সবকিছুতেই খাওয়া যায়, এবং এটা আমাদের জন্য উপকারী। এটি এবার চাষও হয়েছে। তো ওই আপনাদের সেটি ডিপার্টমেন্টে থেকেই হয়তো কৃষির সেটি হচ্ছে। তো এই যে নতুন নতুন ফসলের উৎপাদন হচ্ছে গাইবান্ধায়, তো এই নতুন ফসলগুলোর উৎপাদন আরো বৃদ্ধি করা দরকার কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই। এই যে বিটরুটের কথা বললাম, বিটরুটটা আমরা যারা আছি মানে আমার বয়সী যারা মোটামুটি একটু 40 ঊর্ধ্ব যারা, আমরা আমাদের ফুড হ্যাবিটের জন্য ফ্যাটি লিভারের সমস্যায় প্রায়ই ভুগি। অবশ্যই। এবং ওই ফ্যাটি লিভারের ইরাডিকেশনের জন্য বিটরুটের কিন্তু প্রয়োজনীয়তা অনেক। হ্যাঁ, অবশ্যই। শুধু সেটা না, সেটা পাশাপাশি আয়রন এবং এছাড়াও আরও বিভিন্ন রকমের খনিজ দ্রব্যের কিন্তু সংস্থানটা ওটা করে থাকে। আর এবারের বিটরুটের যেটা আমি জানলাম যে হিস্ট্রিটা, যে আপনাদের এসকেএস থেকেই একটা খামারিকে খুব স্বল্প পরিমাণ টাকাই দেওয়া হয়েছিল, এবং উনি ওইটাতে বিটরুট করে প্রায় 5 গুণ লাভ করেছেন। তো সুতরাং এই ধরনের ফসলগুলো কিন্তু উপযোগী। যেমন এবার আলুতে কিছুটা সমস্যা হয়েছে, আলুর দামটা কিছু পড়ে গেছে, মানে এবারে চাষ আবাদটা বেশি হয়ে যাওয়ার কারণে আবার একটু পড়ে গেছে। এই জন্য আমরাও কিন্তু এখানে চলে আসছি যে ক্রপ ডাইভার্সিফিকেশনের কথা। জি স্যার। যখন সবাই মিলে যদি আলু করে তাহলে দামটা কমে যাবে। তখন একটা কমিউনিটি, আমরা যখন একটা কমিউনিটিকে আমরা লোন দিই, কমিউনিটি গ্রো করে একজনকে লোন দিই, সেই ক্ষেত্রে সেই কমিউনিটির থেকে তারা ডিসিশন নিতে পারে, আমি আলু করব, তুমি ধান করো, সে ভুট্টা করবে, সে বাঁধাকপি করবে। সেই ক্ষেত্রে এই যে ক্রপের যে ডাইভার্সিফিকেশন, সেক্ষেত্রে কিন্তু খামারি উপকৃত হবে। এই জিনিসটা আপনাদেরকে বলেছি, এবং আপনাদের লোকরা সেই প্রান্তিক পর্যায়েও সেটা পৌঁছে দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। জি স্যার। তাহলে আমরা বলতে পেরেছি আসলে আমরা এক রকমের মানে ফসলের উপর নির্ভর না করে কৃষিক্ষেত্রে যেহেতু অনেকগুলো আছে, ভ্যারাইটিস রয়েছে, আমরা তাহলে বিভিন্ন জন বিভিন্নভাবে যদি বিভিন্ন ফসল উৎপাদন করি, তাহলে আমাদের যেমন লাভবানও হব আমরা, সেই সঙ্গে আমাদের অর্থনৈতিক উন্নয়ন তো হবেই। অবশ্যই। স্যার, আমরা এই যে আপনি এই সব কিছু দেখেছেন, চতুর্দিকে সবুজও দেখলেন, এবং তার ভিত্তিতে একটু বললেন যে আসলে মঙ্গা শব্দটা আমাদের এখানে আর না থাকলেই ভালো হবে। তো সেদিক থেকেই যদি একটু বলেন স্যার, আসলে কি আমরা যদি চেষ্টা করি, এই উত্তরবঙ্গের মানুষ চেষ্টা করে, তাহলে কি সত্যি এই কৃষিক্ষেত্রে তারা উন্নয়ন সম্ভব করতে পারবে কিনা? পারবে, অবশ্যই পারবে। কারণ মানুষ পারে না এমন কোনো কিছু নেই, এবং মানুষ যদি চেষ্টা করে, এই যে উত্তরবঙ্গের যে উন্নয়নটা, এটা কিন্তু মানুষের চেষ্টারই ফল। এই যে বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, সবার সমন্বিত প্রচেষ্টায় কিন্তু আজকের এই এতটুকুতে আসা। তো সুতরাং এটার পিছনে কিন্তু মানুষের শ্রম আর চেষ্টাটাই সবচেয়ে বেশি। তো সুতরাং আমি মনে করি যে এটা চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নেই। তাহলে আমাদের একটু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে হয়তো আমরা আসলে কৃষিক্ষেত্রে হলেও উন্নয়নের দিকে আমরা যেতে পারি। অবশ্যই। স্যার, আপনি বাংলাদেশ ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট দেখছেন এবং সেখানে পরিচালক হিসেবে আছেন। আমরা যদি সেই বিষয়ে একটু জানতে চাই, আসলে এই বাংলাদেশ ব্যাংকের এই সেক্টরটা আসলে কি নিয়ে কাজ করে, এবং এটি সারা বাংলাদেশে কাজ করে কিনা আমাদেরকে যদি একটু বলেন। আচ্ছা, এখানে সরকারের
আমাদের প্রতি বছর একটা কৃষি ঋণ নীতিমালা হয়, জি এবং এটা সরকারকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিবে, এইগুলোই ঋণগুলো আমরা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন এমএফআই কিংবা পিএফআই, যেগুলো পিএফআই বলতে আমি ব্যাংকের কথা বলি, আর এমএফআই হচ্ছে বেসরকারি সাহায্য সংস্থা, যেগুলো হচ্ছে যে এনজিও সেক্টর, বিভিন্ন এদের মাধ্যমে ঋণগুলো বিতরণ করে আমরা খামারিদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করি। এবং পাশাপাশি মানে কৃষি পণ্য উৎপাদনের বিভিন্ন রকমের সহযোগিতা, এটা টেকনিক্যাল হতে পারে, কারিগরি হতে পারে, কিংবা ধরেন ঋণ সহায়ক বিষয়ক হতে পারে, বিভিন্ন রকমের সরকারের যে কোনো কৃষি নীতিমালার যে কোনো কিছু আমরা সরকারি এগ্রিকালচার এক্সটেনশন কিংবা সরকারি কৃষি মন্ত্রণালয়ের পাশাপাশি আমরা কাজ করে থাকি। জি, তাহলে কৃষি সেক্টরটাকে উন্নয়ন করার জন্য বাংলাদেশ ব্যাংকের এই সেক্টরটাই কাজ করে থাকে। এটি সারা বাংলাদেশেই স্যার, সারা বাংলাদেশই আছে। তো সেই সুবাদে হয়তো আমরাও সেটি পেয়েছি, গাইবান্ধার মানুষ, রংপুরের মানুষজনও পেয়েছেন। তো স্যার আমরা আর বেশি কিছু কথা বলতে চাই না। গাইবান্ধা আসলেন, বললেন অবশ্য কেমন ভালো লেগেছে। এছাড়া এসকেএস এর একটা বিষয়, একটা রিসোর্ট, সেটি তো দেখেছেন, কেমন লাগলো সেটি? না, এটা খুবই খুবই সবুজ, এবং এখানে এমন একটা রিসোর্ট এটা আমি আগে কখনো চিন্তা করতে পারিনি। আচ্ছা, এবং এখানকার পরিবেশটা খুবই বিশুদ্ধ, এবং এখানে যারা আসবেন আশা করি তো লেজার কাটানোর জন্যই তো আসা। এটা খুব সুন্দর মতো পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ বাচ্চারা উপভোগ্য হবে বেশি। আচ্ছা, আর সময় তো আসলে এভাবে সবার হয় না, যারাই পারেন তারা এখানে আসলে পরে সময়টা ভালো কাটবে, এতটুকু আমি আশা করতে পারি। আমরা আরেকটু বিষয় একটু জানতে চাইছি। ঢাকায় থাকেন যেহেতু, আর এই দিকে তো আমরা, আমাদের গাইবান্ধা তো নদীমাতৃক একটা এলাকা, এখানে মোটামুটি কয়েকটি নদী আছে, প্রতি বছরই কিন্তু বন্যা হয়েই থাকে, বন্যা, নদী ভাঙ্গন করা, অন্যান্য দুর্যোগ হয়তো নেই, কিন্তু বন্যাটা প্রতি বছরেই একবার থেকে একাধিকবারও হয়ে থাকে, হঠাৎ করে হয়ে থাকে। তো এই বন্যা সহনশীল যাতে কৃষি উন্নয়ন হয়, তো সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে? অবশ্যই, সরকার তো সবসময় সচেষ্ট থাকে যে, আর বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এটার হয় একদিক ভাঙে আর একদিক গড়ে, তো সুতরাং গভর্নমেন্টের সবসময় চেষ্টা থাকে, কারণ সবগুলো জেলা নিয়ে কিন্তু আমরা একটা বাংলাদেশ। সুতরাং সরকার যখন দেখেন তখন কিন্তু সে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সে সিলেট থেকে খুলনা সবটাই দেখেন। সুতরাং তাদের একটা পরিকল্পনা থাকে, এটা সময় অনুযায়ী সেটা বাস্তবায়নের জন্য আমরা গভর্নমেন্টের একজন এজেন্সি হিসেবে আমরাও চেষ্টা করে থাকি। জি স্যার, আরেকটা বিষয় স্যার, আমরা যদি একটু খাবারের বিষয়টা জানতে চাই। ঢাকার সাথে গাইবান্ধার খাবারের একটু তো পরিবর্তন আছে। অবশ্যই যেহেতু এলাকা ভিত্তিক কিছু খাবারের পরিবর্তন থাকে, বিশেষ করে আমাদের এলাকায় কিছু দেশি মাছ পাওয়া যায় নদীতে, যেটি হয়তো ঢাকাতে পাওয়া যায় না। তো তার একটু যদি করেন, তুলনা করেন, এখানকার খাবারের স্বাদ কেমন পেলেন? এখানে খাবারের স্বাদটা খুবই ভালো। আপনি যে মাছটার কথা বললেন, কালকে কাজলি মাছ খেলাম, এবং ঢাকা শহরে যেটা পাওয়া যায় এটা খুব বেশি বড় না, ছোট, কিন্তু কালকেরটা ছিল একটু বড়, এবং স্বাদেও কিন্তু ভালো। হ্যাঁ, স্বাদেও ভালো। এখানকার দেশি মুরগিও খেলাম, সবজি খেলাম, ফল ফলা দিয়েও, কি যেন একটা কলা, লাল কলাটা, মালভোগ কলা? না, অমৃতসর নাকি লাল রঙের কলাটা, মানে টেস্টে হচ্ছে সাগর কলার, অগ্নিশ্বর। ওইটা হচ্ছে যে স্বাদে সাগর কলার মতো, কিন্তু খুবই টেস্টি। এই কলাটা আমি আমার এই জীবনে প্রথম খেলাম, এই গাইবান্ধায় খেয়েছেন। তো যাই হোক স্যার, অনেক আপনার মুখে প্রশংসা শুনে খুব ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। তো স্যার, আপনি যেহেতু এগ্রিকালচার সেক্টরেই কাজ করছেন, তো সেই বিবেচনায় সব দিক ইয়ে করে আমাদের যে শ্রোতা রয়েছেন, অগণিত শ্রোতা আমাদের রয়েছেন, এবং যারা আমাদের ফেসবুকেও এটি সরাসরি দেখছেন, তো তাদের উদ্দেশ্যে, মানে বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে, কৃষি সেক্টরের উন্নয়নের ক্ষেত্রে আপনার যদি কোনো পরামর্শ থাকে? পরামর্শ চাইতে বলবো যে, আমার অভিমতটা বলি যে, সামনে বর্ষাকাল আসছে, যাদেরই সুযোগ আছে আপনারা গাছ লাগান। আর আমরা যারা শিক্ষিত যুবক যারা আসছে, আমাদের নেক্সট প্রজন্ম, তাদেরকে আমি অনুরোধ করব, কৃষির কোনো বিকল্প নেই, এবং কারো যদি সংস্থান থাকে, সুযোগ থাকে, এই কৃষির ক্ষেত্রেই শুধুমাত্র বিপ্লবটা ঘটানো যায়। আর আমাদের একটা ছোট্ট দরিদ্র দেশে এই কৃষি বিপ্লবের কোনো বিকল্প নেই। জি,
আর আমরাও সেইটি কামনা করছি। দর্শক শ্রোতা, আমাদের আজকের অতিথি মহোদয় যে বিষয়গুলো বললেন, কৃষি সেক্টরে গাইবান্ধা অনেকটা উন্নয়ন করেছে এবং করার সুযোগও রয়েছে, এবং সেই সঙ্গে আমাদের শ্রোতাসহ আমাদের সকলেরকেই তিনি আহ্বান করেছেন বেশি করে গাছ লাগাই, এবং যারা আমরা শিক্ষিত জনগোষ্ঠী রয়েছি তারা কৃষি সেক্টরে এগিয়ে আসি, কৃষিটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমরা আশা করি সেটি আমরা এই কৃষির দিকে আমরা সকলেই মনোনিবেশ করব, এবং কৃষির মাধ্যমে আমাদের দেশের যে অর্থনীতি সেটি আমরা উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব। স্যার, যদি কখনো আরো সুযোগ হয় গাইবান্ধা আসার, আপনার আসবেন কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, আমরা এই দেশটা পুরোটাই আমার দেশ। আমার দেশের প্রতি আমার যথেষ্ট রকমের মানে টান রয়েছে, এবং আমি ফিল করি যে আমার বাড়ি কুমিল্লা হলো ওই তেঁতুলিয়া, টেকনাফ, খুলনা, বগুড়া, রাজশাহী সবটাই আমার দেশ। জি জি সুতরাং এর প্রতি আমার অনেক রকমের একটা ভালোবাসা। তো সেটা আমি আল্লাহ পাকের কাছেও বলি যে আমাকে সব রকম এটা সহযোগিতা করার জন্য। জি, আমরাও সেটি আশা করছি স্যার। আমাদের আজকের অতিথি মহোদয় ছিলেন আবুল কালাম আজাদ, ডিরেক্টর, এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংকে। আমরা অতিথি মহোদয়ের কাছে অনেক কিছু শুনলাম, জানলাম। পরবর্তী কোনো অতিথিকে নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে ছিলেন সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো শুভ বিদায়।